হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই তোমাদের প্রত্যেককে আমাদের আরো একটি নতুন ক্লাসে। আশা করছি এই মুহূর্তে যে প্রান্ত থেকে আমার আজকে ক্লাসটি করছো, তোমরা সবাই স্বস্থানে ভালো আছো এবং ভালো সাথেই আছো। আজকে তোমাদের জন্য যে লেসনটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের ন্যারেশনের দ্বিতীয় লেসন। সো তোমরা যারা এই টপিকের উপর নেওয়া আমার প্রথম ক্লাসটি করনি, তোমাদের হাইলি রিকোয়েস্ট করব তোমরা প্রথম সেই ক্লাসটি করে তারপর আজকের ক্লাসটি করতে আসবা। তাহলে ডেফিনেটলি ন্যারেশনের উপরে তুমি যতগুলো ক্লাস লাইফে করেছো, আজকের ক্লাসটি তোমার জীবনে একটা বেস্ট ক্লাস হতে যাচ্ছে। সো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। তার আগে তোমাদেরকে জানাতে চাই, তোমরা যে প্রান্ত থেকে ক্লাসটি করছো না কেন, অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে নোট করে তারপর ক্লাসটি করবে। তাহলে আলটিমেটলি দিন শেষে তোমার কি হবে, ক্লাসটি একটা ইফেক্টিভ কোনো কিছু তোমার লাইফে নিয়ে আসবে। আর তুমি যদি বলো বসে বসে শুয়ে শুয়ে ক্লাসটি দেখবো আর ন্যারেশন শিখে ফেলবো, বিষয়টা কখনো তেমনটা হবে না। তাই আমি তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করব, ডেফিনেটলি অবশ্যই তোমরা কি করবা, যে আজকে ক্লাসটি খাতা কলম নিয়ে নোট করে তারপর করতে বসবা। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। এখানে দেখো যে ন্যারেশনের মূলত দুইটি অংশ থাকে। তো আমরা যেটা গত ক্লাসে পড়িয়েছি যে একটা ন্যারেশনের দুইটা অংশ থাকে, একটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব, আরটার নাম হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টেড স্পিচ কি আর রিপোর্টিং ভার্ব কি, এটা যদি আমি এক বাক্যে জানাতে চাই, যে ইনভার্টেড কমার ভিতরে যদি যে অংশটুকু থাকবে তার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরের অংশটুকুর নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। যেমন এই বিষয়টা আমি উদাহরণের মাধ্যমে একটু ক্লিয়ার করি। যেমন দেখো, হি সেড টু মি আই এম হ্যাপি নাও। আচ্ছা ভাইয়া, এটার নাম কি? ইনভার্টেড কমা। এটার নাম কি? ইনভার্টেড কমা। এখন আমি কি বলেছি? ইনভার্টেড কমার ভিতরের অংশটুকুর নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরের অংশটুকুর নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে এখানে ইনভার্টেড কমার ভিতরে কে আছে? আই এম হ্যাপি নাও। সো এই অংশটুকুর নাম রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে কে আছে? হি সেড টু মি। সো এই অংশটুকুর নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। ঠিক আছে? এখন দেখো, রিপোর্টিং ভার্বের যে অংশটুকু, এই অংশটুকুতে অবশ্যই তুমি মনে রাখবা তিনটা অংশ থাকে। একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে তুমি এই বিষয়গুলো একটু রিপোর্টিং অংশ থেকে খুঁজে বের করার চেষ্টা করো। যেমন হি হচ্ছে কি সাবজেক্ট, সেড টু হচ্ছে কি ভার্ব, মি হচ্ছে অবজেক্ট। তুমি দরকার হলে নোট করে রাখো যে হি হচ্ছে সাবজেক্ট, সেড টু কে বলা হয় ভার্ব, আর মি কে বলা হয় কি অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে? এখন আমরা যদি রিপোর্টেড স্পিচে যেতে চাই, এখানে কয়টা জিনিস থাকে? তিনটা। একটা হচ্ছে পার্সন, টেন্স, নৈকট্য শব্দ। এখন বলতে পারো পার্সন কি, টেন্স কি, নৈকট্য শব্দ কি? এই প্রত্যেকটা জিনিস আমি আমার পূর্বের ক্লাসে খুব দারুণভাবে তোমাদেরকে শিখে আসছি। তাই তোমরা যারা ক্লাসটি করনি, অবশ্যই তোমরা সেই ক্লাসটি করো। এখন পার্সন বলতে আমরা যে বিষয়গুলোকে বুঝি, ধরো ইনভার্টেড কমার ভিতরে যদি আই থাকে, উই থাকে, ইউ থাকে, হি, শি, ইট, এগুলো থাকে, এরা মূলত কি হয়? পার্সন। আর টেন্স বলতে যেটা বোঝাচ্ছি, যদি ইনভার্টেড কমার ভিতরে অংশটুকুতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপরে হ্যাভ, হ্যাজ, তারপরে হ্যাড, এই বিষয়গুলো থাকে, এরা মূলত হচ্ছে কি টেন্স। আর নৈকট্য শব্দ বলতে যেটা বোঝাচ্ছি, ধরো এটার ভিতরে যদি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এই যে বিষয়গুলো, টুডে থাকলে দ্যাট ডে করতে হয়, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, নাও থাকলে দেন, কাম থাকলে গো, এগো থাকলে বিফোর, প্রত্যেকটা জিনিস আমরা কি পূর্বের ক্লাসে আলোচনা করেছি। তাই অবশ্যই সেই ক্লাসটি তুমি করবে। এখন দেখো, আমরা যদি ইনভার্টেড কমার ভিতরে আসি, আই কি? অবশ্যই একটা পার্সন, তাহলে এটা কি? পার্সন। এম, ইজ, আর, ওয়াজ, আর, ওরা কি? টেন্স, তাহলে অবশ্যই টেন্স। এম কি? একটা টেন্স। এখন নাও অবশ্যই একটা কি? নৈকট্যবাচক শব্দ, কারণ নাওয়ের জন্য কি করা লাগে? দেন করা লাগে। সো এই তিনটা জিনিস যে আমাদের রিপোর্টেড স্পিচে থাকবে, তুমি অবশ্যই যখন তুমি ন্যারেশন করবা, তুমি অবশ্যই এই তিনটা জিনিসকে কি করবা? পরিবর্তন করবা বা চেঞ্জ করবা। তাহলে একদম সহজ ভাষায় এই দুইটা জিনিস আমি যদি তোমাদের বোঝাতে চাই, মনে রাখবা রিপোর্টিং ভার্বের তিনটা অংশের মধ্যে যে অংশটুকু শুধু পরিবর্তন করবো সেটার নাম হচ্ছে ভার্ব, আর রিপোর্টেড স্পিচের তিনটা অংশের মধ্যে আমরা যা চেঞ্জ করবো সেটা হচ্ছে কি? তিনোটা। পার্সন, টেন্স, নৈকট্যবাচক শব্দ। যেমন এই বাক্যটাতে দেখো, হি, হি আছে, মি, মি আছে, জাস্ট সেইটের জন্য আমরা পরিবর্তন করে কি নিয়ে আসছি? টোল্ড। এটা যে কোনো কারণে আমরা করেছি, এই বিষয়টা আমরা পরবর্তীতে তোমাদেরকে বোঝাবো। কিন্তু জাস্ট এখন জেনে রাখো যে সাবজেক্ট কখনো চেঞ্জ হয় না, অবজেক্ট কখনো চেঞ্জ হয় না, শুধু চেঞ্জটা হয় কি? ভার্ব। দেখো এখানে যার জন্য আমরা কি করেছি? টোল্ড। আবার এখানে তুমি বিষয়টা দেখো যে
আই পারসন, আইকে আমরা হি করেছি, কোনো না কোনো কারণে করেছি। এমকে ওয়াজ করেছি, কোনো না কোনো কারণে করেছি। নাওকে দেন করেছি, কোনো না কোনো কারণে করেছি। কিন্তু দেখো হ্যাপি আমরা কোনো চেঞ্জ করিনি, বিকজ হ্যাপি শব্দটা আমাদের এই তিনটা শব্দের কোনো জায়গায় পড়ে না। আমাদের শব্দে যেটা পড়ছে পারসন, টেন্স আর হচ্ছে কি নৈকট্যবাচক শব্দ। প্রত্যেকটা জিনিসে আমরা নিচে কি করেছি, চেঞ্জ করেছি। ঠিক আছে, এখন এটা কিভাবে করেছি আমরা অবশ্যই বিস্তারিত নিচে বলতেছি, দেখো। এখন তুমি যেটা জানবা সেটা হচ্ছে, ধরো ভাইয়া এটা কি সেন্টেন্স। তো সেন্টেন্স বলতে আমরা পাঁচটা বাক্যকে বুঝি, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এখন প্রত্যেকটা বাক্যেই আমরা জানি কয়টা অংশ থাকে, দুইটা, একটা রিপোর্টিং ভার্ব আর একটা রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং ভার্ব অর্থাৎ এই পাশে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন বা রিপোর্টিং ভার্বের অংশটুকুর পরিবর্তন। এখন ভাইয়া আমি তুমি যদি তোমাকে বলি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে বলো তো রিপোর্টিং ভার্ব পরিবর্তন কি হয়, কি হয়, টোল্ড। আচ্ছা ধরো যদি এটা একটা অ্যাসার্টিভ বাক্য হয় তাহলে এটার নাম কি, রিপোর্টেড স্পিচ। আর এই অংশটুকুর নাম কি, রিপোর্টিং ভার্ব। এখন এই রিপোর্টিং ভার্বে ভার্বটাকে সেই টু, যদি বাক্যটা অ্যাসার্টিভ হয় এই সেই টুর জন্য কি হবে, টোল্ড। যদি বাক্যটা ইন্টারগেটিভ হতো এই সেই টুর জন্য হয়তো কি, আস্কড। যদি ধরো এই বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ হতো তাহলে ধরো রিকোয়েস্টেড, অর্ডার্ড, অ্যাডভাইসড, যে কোনো কিছু একটা হতো। যদি বাক্যটা ধরো অপটেটিভ হতো তাহলে কি, উইশড হতো। ধরো যদি বাক্যটা এক্সক্লেমেটরি হতো তাহলে এক্সক্লেম উইথ জয় বা এক্সক্লেম উইথ সরো বা এক্সক্লেম উইথ শ্যামফুল দ্যাট হতো। তাহলে এক কথায় শেষ, তুমি যেটা মনে রাখবা, ধরো এরকম একটা বাক্য যদি অ্যাসার্টিভ হয় এই ভার্বটা পরিবর্তন হয়ে কি হয়, টোল্ড। যদি ইন্টারগেটিভ হয় এটা হয় কি, আস্কড। যদি এটা হয় ধরো সাপোজ ইম্পারেটিভ তাহলে এখানে হবে কি, অর্ডার্ড, রিকোয়েস্টেড এগুলো। আর যদি এটা হচ্ছে অপটেটিভ হয় তাহলে এখানে হবে কি, উইশড। যদি এক্সক্লেমেটরি হয় তাহলে এখানে হবে কি, এক্সক্লাইমড। ঠিক আছে, এখানে তুমি আরেকটা বিষয় লক্ষ্য করবা যেটা হচ্ছে ইনভার্টেড কমা। ইনভার্টেড কি, কমা। যেমন ধরো এটা কি ইনভার্টেড কমা, এখন আমরা বাক্য যদি চেঞ্জ করি অবশ্যই তুমি দেখবা এই ইনভার্টেড কমার পরিবর্তন করে কিছু একটা বসানো লাগতেছে। এখন তুমি যেটা মনে রাখবা, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার জন্য তুমি যেটা বসাবা সেটা হচ্ছে কি, দ্যাট। আর তুমি ইন্টারগেটিভ সেন্টেন্সে এই যে ইনভার্টেড কমা এটার জন্য তুমি যেটা পরিবর্তন করবা সেটা হচ্ছে ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড। আর তুমি ইম্পারেটিভে যেটা করবা টু বা নট টু। আর তুমি অপটেটিভে যেটা করবা সেটা হচ্ছে দ্যাট। আর এক্সক্লেমেটরি যেটা করবা দ্যাট। তাহলে তুমি একটা জিনিস সহজ ভাষায় মনে রাখতে পারো যে ইনভার্টেড কমাতে যে পাঁচটা বাক্য, ওই পাঁচটা বাক্যের তিনটা বাক্যেই কি বসে, দ্যাট। একটা হচ্ছে কি অ্যাসার্টিভ, একটা হচ্ছে কি অপটেটিভ, আর একটা হচ্ছে কি এক্সক্লেমেটরি। জাস্ট দুইটা জিনিস চেঞ্জ হয়, একটা হচ্ছে কি ইম্পারেটিভে কি বলে বলতো, টু বা নট টু। আর ইন্টারগেটিভে হয় ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড। একদম সহজ ভাষায় আমি তোমাদেরকে বিষয়গুলো একটু বোঝানোর চেষ্টা করতেছি, দেখো। এখন ভাইয়া ধরো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আই মিন এখন আমরা শিখবো কোন সেন্টেন্সের ন্যারেশন, অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। এখন ধরো হি সেড টু মি আই এম হ্যাপি নাও, এই বাক্যটা কি অ্যাসার্টিভ, কেন, বিকজ এটা শুরু হয়েছে কি সাবজেক্ট দিয়ে, ভার্ব তারপর ফুল স্টপ। আমি জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ এই স্ট্রাকচারে কোনো বাক্য থাকলে সেটা অ্যাসার্টিভ হয়। তোমরা যারা ভাইয়া পূর্বে ক্লাসটি করোনি অবশ্যই তুমি আগের ক্লাসটি করো, আজকের ক্লাসটি তোমার জন্য অনেক সহজ হবে। দেখো হি সেড টু মি আই এম হ্যাপি নাও, এখন সে আমাকে বললো আই এম হ্যাপি নাও। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের জন্য কি বসে, টোল্ড। আর আমরা জানি সাবজেক্ট ভার্বের, আমরা যেটা বলছি সাবজেক্ট ভার্ব আর কি থাকে, অবজেক্ট। তো সাবজেক্ট আর অবজেক্টে কোনো পরিবর্তন হয় না, শুধু চেঞ্জটা হয় কি রিপোর্টিং ভার্ব। এখানে দেখো হি সেড টু মি, সাবজেক্ট হচ্ছে হি, মি হচ্ছে অবজেক্ট, শুধু পরিবর্তন হবে কি সেড টু। দেখো হি এর কি হি, মি এর হচ্ছে কি মি, জাস্ট সেড টুর জন্য কি নিয়ে আসলাম, টোল্ড, বিকজ এটা একটা কি সেন্টেন্স, অ্যাসার্টিভ। কারণ আমরা জানি অ্যাসার্টিভে কি বসে, টোল্ড। তাই দেখো হি সেড টু মি, আমরা হি এর হি, মি এর মি, জাস্ট সেড টুর জন্য কি নিয়ে আসছি, টোল্ড। তাহলে অ্যাসার্টিভে মনে রাখবা সেড টুর জন্য কি বসে, টোল্ড। আর সাবজেক্ট অবজেক্ট কি থাকে, ঠিক থাকে। তাহলে হি সেড টু মি, হি টোল্ড মি। আর ইনভার্টেড কমার জন্য এই ইনভার্টেড কমাতে অ্যাসার্টিভের জন্য কি বসে, দ্যাট। তাহলে আমরা এখানে দেখো কি পড়েছি, দ্যাট। তাহলে হি টোল্ড মি দ্যাট। ঠিক আছে, এখন আমাদের এই অংশটুকুর কাজ হচ্ছে শেষ। এখন আমাদের যে অংশটুকুর কাজ করতে হবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড স্পিচে আমাদের কয়টা অংশ থাকে, আমাদের তিনটা, পার্সন, টেন্স, নৈকট্যবাচক শব্দ। তো আমরা আগে যেটাকে চেঞ্জ করবো সেটা হচ্ছে কি, পার্সন, তারপরে টেন্স, তারপর হচ্ছে নৈকট্যবাচক শব্দ। এখন আমরা যদি পার্সন চেঞ্জ করি ভাইয়া, আমরা পড়িয়েছি পার্সন হচ্ছে মূলত তিন প্রকার, একটা হচ্ছে কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখন ফার্স্ট পার্সন কারা, আই, মি, মাই, উই, আস, আওয়ার, এই ছয়টা হচ্ছে কি ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন কারা, ইউ, ইউ,
your, ওরা হচ্ছে কি সেকেন্ড পারসন। আর হি হিম হিজ, শি হার হার, ইট ইটস, দে দেম দেয়ার, ওরা হচ্ছে কি থার্ড পারসন। তো তোমরা অবশ্যই ভাইয়া প্রথম ক্লাসটি করবে, কারণ প্রত্যেকটা বিষয় আমি ওইখানে দারুণভাবে তোমাদেরকে ডিসকাশন করে আসছি। তো এখন দেখো, এই ইনভার্টেড কমার ভিতরে যদি ফার্স্ট পারসনের কেউ থাকে, তাহলে সেটা ফলো করে কাকে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, এটা আমরা পড়েছি। যদি এটার ভিতরে সেকেন্ড পারসন কেউ থাকে, তাহলে সেটা ফলো করে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। আর যদি এখানে থার্ড পারসন কেউ থাকে, তাহলে সেটা কাউকেই ফলো করে না। তো এখন আমি তোমাদেরকে বলতে চাই, এটার ভিতরে এসে আগে কি চেঞ্জ? পারসন। তো এখানে পারসনকে বলো তো আই, তাই হচ্ছে কি পারসন। এখন তুমি যখনই কোনো ন্যারেশনের ভিতরে পারসন চেঞ্জ করতে যাবা, তুমি সব সময় দুইটা বিষয় মনে রাখবা। ওই পারসনটাকে তুমি দুইটা কোয়েশ্চেন করবা। একটা কোয়েশ্চেন হচ্ছে কি পারসন। এখন তুমি যখন এটাকে বলবা যে তুমি কি পারসন, সে তো অবশ্যই একটা অ্যান্সার দিবে, যে বলবে ফার্স্ট পারসন অথবা সেকেন্ড অথবা থার্ড। তো ফার্স্ট পারসন যদি অ্যান্সার দেয়, তাহলে সে গিয়ে কাকে ধরবে? সাবজেক্টকে। যদি সে উত্তর দেয় সে হচ্ছে কি সেকেন্ড পারসন, সে যেটাকে ধরবে সেটা হচ্ছে কি অবজেক্টকে। আর যদি সে বলে আমি থার্ড পারসন, তাহলে সেটা কাউকেই ধরবে না, সেটা যা আছে সেটাই বসে যাবে। আচ্ছা, তাহলে এই দুইটা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো, আচ্ছা আমি যদি একে কোয়েশ্চেন করি যে আই তুমি কি পারসন, এখন আই হচ্ছে কি পারসন বলো তো? আই হচ্ছে কি ফার্স্ট পারসন। তো যদি ফার্স্ট পারসন হয়, ও কাকে ফলো করবে? রিপোর্টিং ভার্বের কাকে? সাবজেক্টকে। তাহলে এ আই যদি ফার্স্ট পারসন হয়, ও কাকে ধরবে? হিকে। এখন যদি হিকে ধরে, তাহলে আমরা জানি আই হচ্ছে হিকে ধরবে। এখন আমরা এখন যে প্রশ্নটা করব, ওকে জিজ্ঞেস করবো তুমি কি কেস। তো আমরা প্রত্যেকটা বিষয় পড়েছি যে প্রত্যেকটা প্রনাউনের আবার কেস আছে, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। তো এখন আমরা যেটা বলবো, তুমি একদম নিবিড়ভাবে মনে রাখবা। প্রথম তুমি জিজ্ঞেস করবা কি পারসন, সে অ্যান্সার দিবে, তারপর তুমি ওই অনুযায়ী তাকে ধরবা। এখন আমি যদি বলি ওরে তুমি কি পারসন, বলছে ফার্স্ট পারসন, কাকে ধরবে? সাবজেক্টকে। এখন আমি যদি ওকে জিজ্ঞেস করি তুমি কি কেস, তুমি কি কেস, তুমি কি সাবজেক্ট, অবজেক্ট না পসেসিভ? তো আমরা জানি আই হচ্ছে কি সাবজেক্ট। তো এখন ভাইয়া তুমি যেটা মনে রাখবা, ভিতরের মধ্যে পার্সনটা যেই কেসে থাকবে, বাইরের পার্সনটাকে ঠিক সেই কেসে পরিণত করতে হবে। একদম সহজ ভাষায়, ভিতরে যদি পার্সনটা সাবজেক্ট থাকে, তাহলে বাইরেরটাও কি হবে? সাবজেক্ট হবে। ভিতরেরটা যদি অবজেক্ট থাকে, বাইরেরটা অবজেক্ট হবে। ভিতরেরটা যদি পসেসিভ হয়, তাহলে বাইরেরটা কি হবে? পসেসিভ হবে। এক কথায় শেষ, ভিতরের জিনিসের দামটা অনেক বেশি। এখন বলো তো আই কি সাবজেক্ট, তাহলে বাইরেটাকে কি বানাতে হবে? সাবজেক্ট। তো হি তো আগে থেকেই সাবজেক্ট, ও যেহেতু আগে থেকেই সাবজেক্ট, ওকে তো আর বানানোর প্রয়োজন নেই, কারণ আমরা জানি হি হচ্ছে সাবজেক্ট। ওর অবজেক্ট কি? হিম। পজিটিভ কি? হিজ। তাহলে যেহেতু ও সাবজেক্ট, তাহলে হি এর কি বসবে? হি। আর আমরা জানি এম ইজ আর থাকলে কি হয়? ওয়াজ বা ওয়ার। আর হি এর সাথে কি হয়? ওয়াজ। হ্যাপির কি? হ্যাপি। নাও থাকলে কি হয়? দেন। ঠিক আছে, হোপফুলি তোমরা এটা বুঝতে পারছো। তারপর নিচেটা দেখো, হি সেড টু মি আই লাভ মাই মাদার। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বিকজ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন দিয়ে ফুল স্টপ আছে। তাহলে একদম সহজ, আগেটার মতোই, যে সাবজেক্ট অবজেক্ট ঠিক রেখে শুধু টোল্ড করবা। যেমন হি এর হি, মি এর মি, জাস্ট সেটুর জন্য কি হবে? টোল্ড। আর কমার জন্য কি হবে? এখানে একটা দ্যাট। ঠিক আছে, এখানে এসে কি চেঞ্জ করা লাগবে? আগে পারসন, আই কি পারসন। আমরা জানি কি পারসন এবং কি কেস, এই দুইটা কোয়েশ্চেন করা লাগে। আই কি পারসন ফার্স্ট পারসন, কাকে ফলো করে? সাবজেক্টকে। এবার বলো তো আই কি কেস, আই হচ্ছে কি সাবজেক্টিভ কেস, তাহলে বাইরেটা কি হবে? সাবজেক্ট। এখন হি কি সাবজেক্ট না? হ্যাঁ, হি তো আগে থেকেই সাবজেক্ট, তাহলে ওকে কি কিছু বানাতে হবে না? তাহলে হি এর কি? হি। এখন লাভ ভার্বের কয় নাম্বার ফর্ম? এক নাম্বার। তো আমরা পড়েছি ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু করতে হয়, এই জন্য লাভের কি হবে? লাভড। কি হবে? লাভড। আর এখানে দেখো তো মাই, এটা কি পারসন? এটা ফার্স্ট পারসন, বিকজ আমরা জানি আই, মি, মাই, উই, আস, আওয়ার, এই ছয়টা জিনিস এই ইনভার্টেড কমার ভিতরে থাকলে সে কি ফার্স্ট পারসন। আর ফার্স্ট পারসন কাকে ফলো করে? সাবজেক্টকে। এখন বলো তো মাই কি ফার্স্ট পারসন, কাকে ফলো করবে? সাবজেক্ট। কাকে? হিকে। এখন হিকে যদি ফলো করে, তাহলে মাই হবে হি এর মতো। এখন আমরা এটাকে আরেকটা কোয়েশ্চেন করবো, সে কি কেস। এখন মাই হচ্ছে কি পসেসিভ কেস, কারণ এটার সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে মি, কিন্তু মাই হচ্ছে কি পসেসিভ, তাহলে বাইরেরটাও কি হবে? পসেসিভ। এখন হি এর পসেসিভ কেস কি? হি, হিম, হি ইজ, তাই হি এর হবে কি? হি ইজ। আর মাদারের মাদার। ঠিক আছে, হোপফুলি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার আসো, আমরা যেখানে যাবো, এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। একদম সহজ ভাইয়া, যে অ্যাসার্টিভে যে জায়গায় তুমি টোল্ড করেছো, জাস্ট ইন্টারগেটিভে সেই জায়গায় তুমি আস্ক করে দিবা। আর অ্যাসার্টিভে যে জায়গায় তুমি দ্যাট করেছো, এই জায়গায় তুমি ইফ অথবা ডাব্লিউএইচ করে দিবা। এটাই দেখো এখানে লেখা আছে যে ইন্টারগেটিভ সেন্টেন্সে কি হয়? আস্কড রিপোর্টিং ভার্বের জন্য, আর ইনভার্টেড কমাতে ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড হয়। এখানে একটা শব্দ বা এখানে একটা জিনিস বা একটা কথা আছে, সেটা হচ্ছে আমি কখন ইফ বসাবো আর কখন ডাব্লিউএইচ ওয়ার্ড বসাবো। তুমি মনে রাখবা যে ভাইয়া, যদি ইনভার্টেড কমার পরে
আই মিন ইন্টারগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরের যে ওয়ার্ডটা এটা যদি WH হয়, তো WH ওয়ার্ড কোনগুলো তুমি একটু নোট করে নাও। যেমন কি হো, হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন, হাউ, এই শব্দগুলোর কোনো একটা শব্দ যদি তুমি এখানে দেখো, সেখানে ইনভার্টেড কমার বদলে ইফ না বসিয়ে তুমি ঠিক ওই WH ওয়ার্ডটা বসাবা। আর যদি এই ওয়ার্ডগুলোর কোনো কিছু না থাকে, তাহলে তুমি এগুলো না বসিয়ে জাস্ট ইফ বসাবা। যেমন ধরো এখানে হি সেড টু মি আর ইউ হ্যাপি, এটা একটা কি সেন্টেন্স? ইন্টারগেটিভ। কারণ ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা জানি জাস্ট এই চিহ্নটা থাকলে এটা কি সেন্টেন্স হয়? ইন্টারগেটিভ। আচ্ছা ওকে, তাহলে হি এর কি? হি। মি এর কি? মি। এই সেইডের জন্য বা সেইড টুর জন্য জাস্ট কি বসবে? আস্কড। আমরা জানি ইন্টারগেটিভ কি হয়? আস্কড, এর জন্য আস্কড। আর এটার জন্য ইফ অথবা WH ওয়ার্ড। আচ্ছা বলো তো ভাইয়া এটা কি WH ওয়ার্ড? আর কি WH ওয়ার্ড? হো, হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন, এগুলা না। তাহলে এখানে কি হবে? ইফ। তাই এখানে হচ্ছে কি ইফ। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা এটাতে আগে কি চেঞ্জ করি? পারসন। এখানে পারসনকে ইউ। আচ্ছা বলো তো ইউ কি পারসন? সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসন কাকে ফলো করে? অবজেক্টকে। তো অবজেক্টকে মি। অবজেক্ট হচ্ছে কি মি। তাহলে আমরা পরে আরেকটা কোয়েশ্চেন করতে হয় না? ওইটা হচ্ছে কি কেস। তাহলে ইউ কি কেস? ও কি সাবজেক্ট নাকি অবজেক্ট না পসেসিভ? অবশ্যই ইউ হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। তুমি একটা বিষয় মনে রাখবা, অনেক সময় স্টুডেন্টরা কনফিউশনে পড়ে যায়, কারণ ইউই কিন্তু সাবজেক্ট, আবার ইউই হচ্ছে কিন্তু অবজেক্ট। তো এখন সে বুঝতে পারে না ইউ কখন সাবজেক্ট আর কখন অবজেক্ট। এখন আমি তোমাকে জানাতে চাই, তুমি একটু নোট করো, ইউ যদি কোনো বাক্যের একদম শেষে থাকে, ধরো এটা ইউ, এটা একদম বাক্যের শেষে আছে, অথবা ইউ যদি কোনো মেইন ভার্বের পরে থাকে, তাহলে ইউ হচ্ছে কি অবজেক্ট, আদারওয়াইজ সে হচ্ছে সাবজেক্ট। এখন বলো তো ভাইয়া ইউ কি একদম বাক্যের শেষে আছে? না। ইউ কি মেইন ভার্বের পরে আছে? না। এটা কি অক্সিলারি ভার্ব? তাহলে দুইটা শর্তের একটা শর্ত সে মানে না, সো এটা হচ্ছে সাবজেক্টিভ কেস। তাহলে বাইরেটা হবে কি সাবজেক্টিভ কেস। যেমন ধরো ইউ কি পারসন সেকেন্ড পারসন কাকে ফলো করবে? অবজেক্ট। কাকে? মি কে। এখন এটা কি কেস? সাবজেক্ট। কিন্তু মি কি সাবজেক্ট বলো তো? না, মি তো সাবজেক্ট নয়। এটা যেহেতু সাবজেক্ট, তাহলে মি কে কি বানাতে হবে? সাবজেক্ট। তাহলে মি এর সাবজেক্ট কি? আই। কারণ আমরা জানি আই, মি, মাই। তাহলে এর সাবজেক্ট কি? আই। এজন্য কি হয়েছে? আই। আর অ্যামিজার থাকলে কি হয়? ওয়াজ বা ওয়ার। আয়ের সাথে কি হবে? ওয়াজ। আর হ্যাপির হচ্ছে কি? হ্যাপি। ঠিক আছে, তারপরে দেখো হি সেড টু মি হোয়ার আর ইউ গোয়িং। হি সেড টু মি হোয়ার আর ইউ গোয়িং। আচ্ছা এটা কি সেন্টেন্স? ইন্টারগেটিভ। তাহলে ইন্টারগেটিভে কি হয়? সাবজেক্টের সাবজেক্ট, অবজেক্টের অবজেক্ট, শুধু সেড টুর জন্য হয় কি আস্ক, আর এটার জন্য কি হয়? ইফ অথবা WH ওয়ার্ড। তো আমরা পড়েছি যদি WH ওয়ার্ড থাকে সেটাই বসে। তাহলে হোয়ার কি WH ওয়ার্ড নয়? হ্যাঁ অবশ্যই WH ওয়ার্ড। তাহলে হোয়ার কি বসবে? হোয়ার। আর এখানে আগে কার কাজ? পারসন। ইউ কি পারসন সেকেন্ড পারসন কাকে ফলো করবে? অবজেক্টকে। এটা কি কেস? সাবজেক্টিভ কেস। তাহলে মিও কি হবে? সাবজেক্ট। তাহলে মি এর সাবজেক্ট কি? আই। অ্যামিজার থাকলে ওয়াজ এর, গোয়িং এর গোয়িং। সো ইউ যারা এখনো বোঝনি, আমি আবার বোঝাচ্ছি, ইউ যদি বাক্যের শেষে থাকে তাহলে হচ্ছে অবজেক্ট। আর ইউ যদি বাক্যের মাঝখানে থাকে অথবা অক্সিলারি ভার্ব এগুলোর পরে থাকে, সে হচ্ছে সাবজেক্ট। যেহেতু এটা বাক্যের মাঝে বা অক্সিলারি ভার্বের পরে ও বাক্যের শেষে নয়, তাই সেটা কখনোই অবজেক্ট হবে না। ঠিক আছে, এবার আসো আমরা যদি ইম্পারেটিভ বাক্যটা জানতে চাই। দেখো ইম্পারেটিভ বাক্যটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সহজ আর একটা হচ্ছে জটিল। এখন সহজ বিষয়টা কি? ইম্পারেটিভ বাক্যে যদি অনুরোধ বোঝায় তাহলে রিকোয়েস্টেড বসবে। রিপোর্টিং ভার্বের জন্য কি বসবে? রিকোয়েস্টেড। যদি আদেশ বোঝায় অর্ডারড। যদি উপদেশ বোঝায় অ্যাডভাইসড। আর এখানে ট্রু বা নট ট্রু, ট্রু বা নট ট্রু। এখন ট্রু বা নট ট্রু নিয়ে একটা কথা আছে, যদি ইনভার্টেড কমার ভিতরে বাক্যটা হাবোধক হয় তাহলে সেখানে হবে ট্রু। আর যদি ইনভার্টেড কমার ভিতরের বাক্যটা নাবোধক হয় সেখানে হবে নট ট্রু। ঠিক আছে, ওকে। যেমন আমরা একটু করি, দেখো হি সেড টু মি প্লিজ হেল্প মি। হি সেড টু মি প্লিজ হেল্প মি, এটা নিঃসন্দেহে কি বাক্য? ইম্পারেটিভ। কেন? এটা প্লিজ দিয়ে শুরু হয়েছে। আমরা জানি প্লিজ, ভার্ব, ডোন্ট, নেভার, লেট, ওরা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। এখন যদি ওরা কি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে আমাদের দেখো তো শুধু কি চেঞ্জ হবে? এই সেড টুটা, হিয়ার হি, মি এর মি। আর প্লিজ হেল্প মি এটা কি বোঝাচ্ছে? অনুরোধ, মানে রিকোয়েস্ট করা। এই জন্য আমরা এখানে কি করব? রিকোয়েস্টেড। তাহলে হি রিকোয়েস্টেড মি। তাহলে এখানে কি হবে? ট্রু বা নট ট্রু। এটা কি বলতো নাবোধক? প্লিজ হেল্প মি এটা কি নাবোধক বাক্য? না। তাই এখানে কি হবে? ট্রু। আর ট্রু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে হেল্পের কি? হেল্প। কিন্তু এটা তো পারসন, এটা কি পারসন? ফার্স্ট পারসন। কাকে ফলো করবে? সাবজেক্টকে, হি কে। এখন মি বলতো কি কেস? অবজেক্টিভ কেস। তাহলে হি কি বলো? অবজেক্ট না। তাহলে হি কি? সাবজেক্ট। তাহলে ওরে কি বানাতে হবে? অবজেক্ট। তাহলে হি এর অবজেক্ট কি? হিম। হি এর অবজেক্ট কি? হিম। তাই ভাইয়া তুমি অবশ্যই, আমি আবারও বলছি, তোমরা প্রথম ক্লাসটি ভালোভাবে করো, তাহলে দ্বিতীয় ক্লাসটি তুমি অবশ্যই একদম সহজ ভাষায় বুঝে যাবা। যেমন এখানে এটা অবজেক্ট, তাই বাইরেরটা এটা কি বানাতে হবে? অবজেক্ট। তাহলে হি এর অবজেক্ট কি? হিম। ঠিক আছে, ওকে। তারপরটা দেখো
হি সেড টু মি ডোন্ট টেল আ লাই। এটা একটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ। কেন? কারণ ডোন্ট, নেভার এগুলো দিয়ে শুরু হলে কি সেন্টেন্স হয়? ইম্পারেটিভ। আচ্ছা বলো তো, হি সেড টু মি, সে আমাকে বললো ডোন্ট টেল আ লাই, মিথ্যা বলো না। আচ্ছা সে আমাকে একটা উপদেশ দিতেছে না? সে আমাকে কি অ্যাডভাইস করতেছে না? হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে কি হিয়ার হি, মি এর মি, জাস্ট এটার জন্য কি হবে? অ্যাডভাইসড। আর এখানে টু বা নট টু, তো আমরা পড়েছি যদি বাক্যটা নাবোধক হয় সেখানে কি হয়? নট টু। তো এটা যেহেতু ডোন্ট, এটা একটা নেগেটিভ ওয়ার্ড বা নাবোধক, তাই এখানে কি হলো? নট টু। আর টু এর পরে ভার্ব হয়, তাহলে টেলের টেল, এর এ, লাইয়ের লাই। এটা বুঝতে পারছো? ওকে, অবশ্যই। তারপর দেখো, এবার যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স একটু জটিল বিষয়টা খেয়াল করি, দেখো লেটাস অথবা লেটস, লেটাস অথবা কি লেটস। এখন ইম্পারেটিভ বাক্যটা যদি লেটাস বা লেটস থাকে, এটা তুমি যেভাবে করবা, জাস্ট একটুনি চেঞ্জ এখানে আছে, তুমি যেটা খেয়াল করবা দেখো, ইম্পারেটিভে যদি লেটাস বা লেটস থাকে, জাস্ট রিপোর্টিং ভার্বের জায়গায় প্রপোজড বসবে। রিপোর্টিং ভার্বের জায়গায় কি বসবে? প্রপোজড। আচ্ছা যেমন দেখো, হি সেড টু মি লেট আস গো দেয়ার, এটা কি লেটাস অথবা কি লেটস। তাহলে এটার লেটাস বা লেটস হলে হি এর হি, মি এর মি, জাস্ট সেড টুর জন্য কি হবে? প্রপোজড। কি হবে? প্রপোজ। তাহলে হি প্রপোজড মি। আর ইনভার্টেড কমার জন্য যেটা বলবে সেটা নাম হচ্ছে দ্যাট। যেমন এখানে ইনভার্টেড কমার জন্য কি হলো? দ্যাট। তাহলে লেটাস থাকলে ভার্বের জন্য প্রপোজড, ইনভার্টেড কমার জন্য দ্যাট। আরেকটা জিনিস যেটা একদম মুখ্য বিষয়, এই লেটাস যেটা, ওই লেটাসের জন্য তুমি একদম মুখস্থ বিদ্যা হিসেবে বসিয়ে দিবা দে শুড অথবা উই শুড। তুমি দে শুডও দিতে পারো, উই শুডও দিতে পারো। লেটাসের জন্য কি দিলাম? দে শুড। গো এর গো, দেয়ারের দেয়ার। বিষয়টা আমি আবার বোঝাচ্ছি, ধরো লেটাস থাকলে শুধু ভার্ব চেঞ্জ হয়ে প্রপোজড হবে, আর এখানে হবে কি? দ্যাট। আর এই লেটাসের জন্য হবে কি? দে শুড। আর বাকি যা যেটা যেভাবে আছে সেটা সেভাবেই থাকবে। যেমন হি সেড টু মি লেটাস গো দেয়ার, হি প্রপোজ মি দ্যাট দে শুড গো দেয়ার। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। পরেরটা দেখো, অপটেটিভ সেন্টেন্স। এখন অপটেটিভ সেন্টেন্স আমরা কিভাবে করব? জাস্ট অপটেটিভ সেন্টেন্স রিপিটিং ভার্বের জন্য কি বসে? উইশড। আর ইনভার্টেড কমার জন্য বসে কি? দ্যাট। যেমন ধরো, হি সেড টু মি মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ তোমার সহায় হোক। এখন এটা কি সেন্টেন্স? অপটেটিভ। কিভাবে বুঝছি? এখানে মে দিয়ে শুরু হয়েছে, কারণ আমরা জানি মে, লং, হ্যাভ ওরা যদি থাকে আর ফুল স্টপ যদি থাকে, ও সেন্টেন্স কি হয়? অপটেটিভ। তাহলে এটা দেখো হি এর হি, মি এর মি, জাস্ট সেড টুর জন্য কি হবে? উইশড। আর এই কমা হচ্ছে কি হবে? দ্যাট। কারণ আমরা জানি অপটেটিভ সেন্টেন্সে কি হয়? দ্যাট। ঠিক আছে, এখানে দেখো তো পার্সন কি? আল্লাহ। আল্লাহ কি পার্সন? থার্ড পার্সন। তো থার্ড পার্সনের কি কোনো চেঞ্জ হয় না? তাহলে আল্লাহর কি হবে? আল্লাহ। আর মে থাকলে আমরা জানি কি হয়? মাইট। ব্লেজের ব্লেজ। ইউ কি পার্সন? সেকেন্ড পার্সন। কাকে ফলো করবে? অবজেক্টকে। ইউ কি কেস? অবজেক্টিভ কেস। কেন? আমরা পড়েছি ইউ যদি বাক্যের শেষে থাকে ও কি হয়? অবজেক্ট। তাহলে বাইরেরটাও কি বানাতে হবে? অবজেক্ট। তো মি তো আগে থেকেই অবজেক্ট, এই জন্য মি এর কি বসবে? মি। ঠিক আছে, কিন্তু ইউ যদি সাবজেক্ট হতো, মি কিন্তু চেঞ্জ হয়ে আই হতো। কারণ আমরা জানি ভিতরে যে কেসে থাকবে বাইরেটা সেই কেসে বানাতে হবে। ইউ যেহেতু অবজেক্ট আর মিও যেহেতু অবজেক্ট, আমার কোনো চেঞ্জ করা লাগে নাই, জাস্ট মি এর কি? মি। ঠিক আছে, তারপর দেখো, এবার দেখো আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লাইম উইথ জয় বা সরো বা শ্যামফুল দ্যাট বসে। যদি বাক্যটা আনন্দ বোঝায় তাহলে এক্সক্লাইম উইথ জয় বসে, যদি দুঃখ বোঝায় সরো বসে, যদি লজ্জা বোঝায় সেমফুল বসে বা শেমফুল বসে। আর ওইখানে ইনভার্টেড কমার জন্য দ্যাট বসে। ঠিক আছে, একটু খেয়াল করো, হি সেড টু মি হাউ বিউটিফুল শি ইজ। ওকে, এটা কি সেন্টেন্স? এক্সক্লেমেটরি। বিকজ কিভাবে বুঝছো? জাস্ট এই চিহ্নটা দেখলে তার নাম কি দিয়ে দিবা? এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেহেতু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, প্রথমে কি বসবে? সাবজেক্ট। সাবজেক্টের সাবজেক্ট। আর এখন দেখো তো সে কতই না সুন্দর, একটু আনন্দ নিয়ে বোঝাচ্ছে না? হ্যাঁ, তাহলে এক্সক্লাইম উইথ কি বসবে? জয় দ্যাট। তাহলে হি এক্সক্লাইমড উইথ জয় দ্যাট। এখানে আগে কার কাজ? সাবজেক্ট। সাবজেক্টকে শি। বলো তো শি কি পারসন? থার্ড পারসন। যেহেতু থার্ড পারসন, তার কি কোনো চেঞ্জ আছে? না, এজন্য শি এর কি? শি। অ্যামিজার থাকলে কি হয়? ওয়াজ এর। তাহলে হি এক্সক্লাইম উইথ জয় দ্যাট শি ওয়াজ ভেরি বিউটিফুল। এখন ভেরি বলতে যেটা বোঝাচ্ছি ভাইয়া, যে জাস্ট এই হাউ এর জন্য তুমি একটা কি বসাবা? ভেরি বসাবা। এই হাউ এর জন্য কি বসাবা? একটা ভেরি। তাহলে এই জন্য একটা ভেরি হলো। আর বিউটিফুলের কি? বিউটিফুল। আমি যদি আবার বোঝাতে চাই যে এটা আনন্দ, তাই হি এক্সক্লাইম উইথ জয় দ্যাট শি, থার্ড পারসন যা আছে তা, হ্যামিজার থাকলে ওয়াজ এর, জাস্ট হাউ এর জন্য একটা কি বসবে? ভেরি। আর বিউটিফুল এর বিউটিফুল। ঠিক আছে, পরেরটা খেয়াল করো, হি সেইড টু মি হোয়াট আ নাইস পেন ইট ইজ। হি সেইড টু মি হোয়াট আ নাইস পেন ইট ইজ। সে একটু আশ্চর্য হয়ে বা একটু আনন্দ নিয়ে বললো যে কত সুন্দর এই কলমটা। তাহলে হি এক্সক্লাইমড উইথ কি? জয় দ্যাট। এখানে পার্সনকে ইট, কি পার্সন? থার্ড পার্সন, যা আছে তাই। আর অ্যামিজার থাকলে কি হয়? ওয়াজ। কিন্তু এখানে কি বলতো? হাউ আছে? না, হাউ থাকলে কি হতো? ভেরি। যেহেতু হোয়াট আছে এই জন্য বসবে এ ভেরি। দেখো এখানে কি লিখেছি? এ ভেরি। আর নাইস এর নাইস, পেনের কি? পেন।
তাহলে মনে রাখবা হাউ থাকলে শুধু ভেরি আর হোয়াট থাকলে এভেরি। ঠিক আছে, পরেরটা খেয়াল করো। হি সেড টু মি, অ্যালাস হি ইজ নো মোর। হি সেড টু মি, সে আমাকে বললো, অ্যালাস হি ইজ নো মোর, মানে ইস, মানে দুঃখ নিয়ে বলতেছে যে সে আর নেই। তাহলে এটা কি বোঝাচ্ছে বলো তো? দুঃখ না? তাহলে হি এক্সক্লাইম উইথ সরো দ্যাট। তাহলে এখানে দেখো হি এক্সক্লাইমড উইথ সরো দ্যাট, এখানে সাবজেক্টকে হি, কি পারসন? থার্ড পারসন, যা আছে তাই। অ্যামিজার থাকলে কি হয়? ওয়াজ এর। নো এর কি? নো। মোরের কি? মোর। ঠিক আছে, হোপফুলি তোমরা কি এই বিষয়টা বুঝতে পেরেছো। তো তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এক্সক্লাইম উইথ জয় দ্যাট আর এক্সক্লাইম উইথ সরো দ্যাট, অর্থাৎ এক্সক্লাইম উইথ আনন্দ এবং দুঃখ। শেমফুল বিষয়টা অনেকটাই কি রেয়ার। তাও আমরা আমাদের বোর্ড কোয়েশ্চেন যখন সলিউশন করব প্রত্যেকটা বিষয় আমি তোমাদেরকে বুঝিয়ে আসবো। ঠিক আছে, তারপর দেখো কিছু এক্সট্রা জিনিস, যে জিনিসগুলো তোমাকে বারবার পরীক্ষাতে বিরক্ত করতে পারে। দেখো, যদি তুমি কোথাও এরকম ইনভার্টেড কমার ভিতরে ইয়েস দেখো, সেখানে অবশ্যই তার পরিবর্তে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট লিখবা। যদি নো দেখো, রিপ্লাই ইন দ্য নেগেটিভ দ্যাট বসবে। আর যদি স্যার থাকে, রেসপেক্টফুলি বসবে। ঠিক আছে, আর যদি সম্বোধন বোঝায় তাহলে অ্যাড্রেসিং অ্যাজ বসবে। সম্বোধন বলতে ধরো ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার মাদার, মাই লর্ড, মাই ফ্রেন্ড, এরকম কোনো কিছু দিয়ে যদি কাউকে সম্বোধন করা হয়, সেখানে তুমি কি বসাবা? অ্যাড্রেসিং অ্যাস। আচ্ছা, প্রত্যেকটা জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, হি সেড টু মি, ইয়েস আই ক্যান ডু ইট। আচ্ছা, এখানে কি বলো তো ভাইয়া? ইয়েস। ইয়েস এর জন্য কি বসাতে হয়? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট। ওকে, জাস্ট জাস্ট তুমি সাবজেক্টটা বসানোর পরেই ইয়েস এর কাজটা করবা। তাহলে হি এর সাবজেক্ট তো হি, আর জাস্ট এই সেড টুতে ইয়েস এর জন্য কি বসবে? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট। এই তো আমরা বলেছি কি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট। ইয়েস এর জন্য রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট। আচ্ছা, ওকে। আই কি পারসন বলো তো? ফার্স্ট পারসন। কাকে ফলো করে? সাবজেক্টকে। ও কি কেস? সাবজেক্টিভ। তাহলে বাইরেটাও কি হবে? সাবজেক্ট। ও হি তো সাবজেক্টই, এই জন্য হি এর কি? হি। ক্যান থাকলে কি হয়? কুড, এই জন্য কি? কুড। ডো এর কি? ডো। ইট কি পারসন? থার্ড পারসন। কোনো পরিবর্তন আছে? না, তাই ইটের কি? ইট। বুঝতে পারছো? ঠিক আছে, তারপর নিচেটা দেখো। হি সেড টু মি, নো আই ডোন্ট ডু ইট। আচ্ছা, ইয়েস থাকলে যদি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট হয়, তাহলে নো থাকলে কি হবে? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট। যেমন ধরো, হি সেড টু মি, নো আই ডোন্ট ডু ইট। তাহলে সাবজেক্টের সাবজেক্ট হি, আর সেড টুতে নো এর জন্য কি হবে? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট। আই কি পারসন? ফার্স্ট পারসন। কাকে ধরবে? সাবজেক্টকে। এখন ও কি কেস? সাবজেক্টিভ কেস। তাহলে বাইরেটাকে কি বানাতে হবে? সাবজেক্ট। তাহলে হিয়ার সাবজেক্ট কি? হি। আর ডো কি? ভার্ব ওয়ান। ওকে, কি করতে হবে? ভার্ব টু। এই জন্য কি? ডিড। নট এর নট, ডো এর ডো, ইট কি পারসন? থার্ড পারসন, এই জন্য যা আছে তাই। ঠিক আছে, পরেরটা খেয়াল করো। হি সেড টু মি, ইয়েস স্যার আই ক্যান ডু ইট। এখানে একটু গাবলা আছে। যেমন দেখো, এই উপরের বাক্যগুলোতে ইয়েস দেখো আলাদা, নো দেখো আলাদা, বাট এখানে দেখো ইয়েস এবং স্যার দুইটা একসাথে। এখন আমাদের ইয়েস এর জন্য কাজ আছে, আবার স্যারের জন্য কাজ আছে। এখন ইয়েস এর কাজ আগে করব না স্যারের কাজ আগে করব? তুমি মনে রাখবা স্যার যেখানেই থাকুক আগে স্যারের কাজ, তারপরে কি অন্য কাজ। এখন দেখো স্যারের জন্য কি বসে? রেসপেক্টফুলি। তাহলে এখানে হি সেড টু মি, ইয়েস স্যার আই ক্যান ডু ইট। তাহলে আমরা যেটা বলবো সাবজেক্টের সাবজেক্ট। এখন আমি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট না লিখে আগে স্যারের জন্য কি বসাবা? রেসপেক্টফুলি। যেরকম এখানে দেখো হি রেসপেক্টফুলি, আর ইয়েস এর জন্য কি হবে? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট। তাহলে আমি যদি এটাকে এভাবে করতাম, হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট রেসপেক্টফুলি, তাহলে বাক্যটা ইনকারেক্ট হয়ে যেত। ঠিক আছে, অনেকটা অসুন্দর হতো। তাই আমাদের আগে স্যারের কাজ করতে হবে। তাহলে হি স্যারের জন্য কি? রেসপেক্টফুলি, আর ইয়েস এর জন্য রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট। এটাই মনে রাখবা, স্যার যেখানে থাকুক কাকে? স্যারের কাজ। আই কি পারসন? ফার্স্ট পারসন। কাকে ফলো করবে? হি কে, সাবজেক্টকে। এখন এটা কি কে? সাবজেক্টিভ। তো হি কে কি বানাতে হবে? সাবজেক্ট। তো হিয়ার সাবজেক্ট কি? হি তো। আর এখানে ক্যান থাকলে কি হয়? কুড। ডো এর কি? ডো। ইট কি পারসন? থার্ড পারসন। সো যা আছে তাই। ঠিক আছে, বুঝতে পারছো? তারপরে দেখো, তারপরে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে ধরো, হি সেড টু মি, ডিয়ার ফ্রেন্ড আই মিস ইউ। এখন দেখো কাউকে সম্বোধন করতেছে যে ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার ম্যাম, ডিয়ার মম, তারপরে কি উমুক টুমুক অনেক কথাবার্তা বলে। তো এগুলো হচ্ছে কাউকে কি করা? সম্বোধন করা। এটা পরীক্ষাতে অনেক আসে। এখন সম্বোধন যদি কাউকে বোঝায়, তুমি অবশ্যই সেখানে কি বলবা? অ্যাড্রেসিং অ্যাস। অ্যাড্রেসিং অ্যাস। ঠিক আছে, তারপরে তুমি বাকি কাজ আগের মতো করবা। যেমন ধরো, হি সেড টু মি ডিয়ার ফ্রেন্ড। তো যেহেতু ডিয়ার ফ্রেন্ড দিয়ে কাউকে সম্বোধন করেছে, তা আমি এখানে লিখবো অ্যাড্রেসিং অ্যাস। আর যে বিষয়টা নিয়ে সম্বোধন করেছে তারপর সেটা বলবে। তাহলে এখানে কি? ডিয়ার ফ্রেন্ড, এই জন্য ডিয়ার ফ্রেন্ড। ঠিক আছে, এখন বলো তো বাক্যটা কি সেন্টেন্স? অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভ কি করে? সাবজেক্ট, টোল্ড, অবজেক্ট দ্যাট করে না? এখন অ্যাড্রেসিং অ্যাজ ডিয়ার ফ্রেন্ড লেখার পরে তুমি যেটা লিখবা সাবজেক্ট, তারপরে এটা যেহেতু অ্যাসার্টিভ তাই লিখবা কি? টোল্ড, তারপরে কি? অবজেক্ট, তারপরে কমা উঠে কি হয়? দ্যাট। এখন আই কি পারসন? ফার্স্ট পারসন। কাকে ফলো করবে? সাবজেক্টকে। আই মিন কাকে? হি কে। এখন এটা কি কে? সাবজেক্ট। তাহলে বাইরেটাও কি বানাবো? সাবজেক্ট। তাহলে হিয়ার সাবজেক্ট কি?
হি, আর মিস কি ভার্ব ওয়ান, তাহলে ভার্ব টু কি মিসড, কারণ আমরা জানি ভার্ব ওয়ান হলে কি হয় ভার্ব টু। আর ইউ বলো তো কি পারসন, সেকেন্ড পারসন, কাকে ফলো করবে অবজেক্টকে, কাকে মিকে। এখন আমরা পড়েছি ইউ যদি বাক্যের শেষে থাকে ও কি কেস অবজেক্টিভ কেস, তাহলে যেহেতু অবজেক্টিভ কেস তাহলে বাইরেটাও কি বানাতে হবে অবজেক্ট, তো মি তো আগে থেকে অবজেক্ট হয়ে আছে, তাই মেয়ের কি বসবে মি, ঠিক আছে। জাস্ট ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার মম, ডিয়ার ব্রাদার, ডিয়ার ফাদার এরকম যদি কোনো কিছু বলে সম্বোধন, জাস্ট অ্যাড্রেসিং অ্যাজ প্লাস উক্ত শব্দ, এখানে আমরা অ্যাড্রেসিং অ্যাজ লিখছি, তারপরে উক্ত শব্দটা কি ছিল ডিয়ার ফ্রেন্ড। আর এটা যেহেতু একটা অ্যাসার্টিভ বাক্য, জাস্ট সাবজেক্ট ও অবজেক্ট দ্যাট করে জাস্ট আগের মতো যে কাজগুলো আমরা করেছি সেভাবে করেছি, ঠিক আছে। একদম লাস্ট পর্যায়ে আমি যেটা তোমাদেরকে জানাবো, দেখো থ্যাংক ইউ। অনেক সময় বাক্যে দেখবা থাকে থ্যাংক ইউ, এখন দেখো হি সেড টু মি থ্যাংক ইউ। তুমি মনে রাখবা স্যার যদি থ্যাংক ইউ থাকে বা থ্যাংক থাকে, যার সাবজেক্ট লেখার পরে এই সেড টুতে তুমি একটা পরিবর্তন এনে থ্যাংকের জন্য থ্যাঙ্কড করবা, আর একটা অবজেক্ট বসাই দিবা, তাহলে বাক্যটা কারেক্ট। যেমন এখানে থ্যাংক ইউ আছে, তাহলে এখানে সাবজেক্টকে হি, এই তো হি, জাস্ট সেড টুর জন্য কি বসলো থ্যাংক ইউতে থ্যাঙ্কড, আর জাস্ট অবজেক্টটা কি মি, এই জন্য মি এর মি, তাহলে থ্যাংক ইউ থাকলে কি হয় সাবজেক্ট থ্যাঙ্কড অবজেক্ট, সাবজেক্ট এর জন্য কি থ্যাঙ্কড, আর অবজেক্টকে মি, মি, ঠিক আছে। হোপফুলি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তো তোমাদের যদি আজকের ক্লাসে তাও কোনো প্রবলেম থাকে, অবশ্যই তুমি আজকের ক্লাসটি আবার টেনে পুনরায় দেখবে, তাহলে ডেফিনেটলি আজকের ক্লাসটি তুমি বুঝতে পারবা। সো তোমাদেরকে আমি আবারও হাইলি রিকোয়েস্ট করব, তোমরা ন্যারেশনের প্রথম ক্লাসটি করে তারপর দ্বিতীয় ক্লাসটি করতে আসবে, তাহলে আজকের ক্লাসটি তুমি অনেকটা ভালো বুঝতে পারবে। সো তোমরা যারা আমার ক্লাস করো, যদি একটু হলেও আমার ক্লাস থেকে উপকৃত হয়ে থাকো, তাহলে ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, এবং অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, এবং বন্ধু বান্ধবের সাথে তো মাস্ট বি শেয়ার করবে। সো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি, এবং পরবর্তী কোনো ক্লাস নিয়ে আসার আগ পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে এবং ভালোর সাথেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।